আজকের আলোচনার বিষয় হলো অ্যাসিড এবং বেজ। আজকে আমরা জানার চেষ্টা করব কিভাবে খুব সহজেই কোনো একটা যৌগকে দেখেই বলে দেওয়া যায় যেটা অ্যাসিড নাকি ক্ষার। চলুন ভিডিওটি শুরু করি। প্রথমেই বেজ are corrosive because of their high reactivity and ability to react with and degrade materials. This reactivity comes from their ability to donate or accept proton or hydrogen ion. মূলত অ্যাসিড বা ক্ষার রিয়াকশন করে তাদের মধ্যে থাকা কিছু ক্ষমতার জন্য। যেমন অ্যাসিড সাধারণত প্রোটন রিমুভ করে, অর্থাৎ অ্যাসিড প্রোটন দিতে পারে। প্রোটন মিনস হাইড্রোজেন আয়ন H+। হাইড্রোজেন পরমাণু যখন একটা ইলেকট্রন ত্যাগ করে তখন শুধু হাইড্রোজেনের নিউক্লিয়াসে একটি প্রোটন থাকে। এই প্রোটনটাই রিঅ্যাকশনে পার্টিসিপেট করে। সো এটাই হলো অ্যাসিডের রিঅ্যাক্টিভিটির প্রধান কারণ। এবং বেজের ক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণ উল্টা, এবং এই বিষয়ে বিস্তারিত আমরা পরবর্তী স্লাইডগুলোতে দেখব। অ্যাসিড ভার্সেস বেজ। সাধারণত আমরা এসএসসি লেভেল থেকে দেখে আসতেছি অ্যাসিড নীল লিটমাসকে লাল করে এবং বেজ লাল লিটমাসকে নীল করে। এটা সাধারণত শক্তিশালী অ্যাসিড গুলা চেক করার উপায় লিটমাস পেপার দ্বারা আমরা এটা দেখতে পারি। অ্যাসিড সলিউশনের মধ্যে নীল নীল লিটমাস দেওয়ার ফলে সেটা লাল লিটমাসে পরিণত হয়। অ্যাসিডের সাথে লিটমাস কাগজের যেই কেমিক্যালটা দেওয়া থাকে সেটা রিঅ্যাকশনের ফলে কালার চেঞ্জ করে। এটা এক প্রকার ইন্ডিকেটর। অ্যান্ড অপোজিট বিষয়টা ঘটে বেজের ক্ষেত্রে। এখানে লাল লিটমাস নীল লিটমাসে পরিণত হয়। সো আমরা এখন দেখব অ্যাসিড বা বেজ কিভাবে আমরা চিনবো, এই বিষয়ে কি কি থিওরি দেওয়া হয়েছে। তার আগে আমাদের জানতে হবে ইলেক্ট্রোলাইট বা তড়িৎ বিশ্লেষ্য সম্পর্কে। তড়িৎ বিশ্লেষ্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় অ্যাসিড বেজ আলোচনার জন্য। সো ইলেক্ট্রোলাইট বা তড়িৎ বিশ্লেষ্য কি? আসলে তড়িৎ বিশ্লেষ্য হলো এমন এক ধরনের পদার্থ যেটা পানিতে দ্রবীভূত হলে আয়নে বিভক্ত হয় এবং সেই আয়নের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন করতে পারে। ফর এক্সাম্পল সোডিয়াম ক্লোরাইড একটা স্ট্রং ইলেক্ট্রোলাইট, অ্যামোনিয়াম ক্লোরাইড H2S এগুলো ইলেক্ট্রোলাইট। কারণ সোডিয়াম ক্লোরাইড পানিতে দেওয়া হলে এটা বিদ্যুৎ হয়ে সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস দুইটা আয়নে পরিণত হবে এবং এটার মাধ্যমে তারা বিদ্যুৎ পরিবহন করবে। একইভাবে অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যামোনিয়াম পজিটিভ এবং ক্লোরিন নেগেটিভ আয়নে বিভক্ত হবে। সো ইলেক্ট্রোলাইট দুই ধরনের। একটা হলো স্ট্রং ইলেক্ট্রোলাইট বা শক্তিশালী তড়িৎ বিশ্লেষ্য, যেগুলা জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়, এবং আরেকটা হলো উইক ইলেক্ট্রোলাইট বা এখানে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। হুম, এটা মূলত জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হতে পারে না, আংশিক বিয়োজিত হয়। তো বিয়োজনের মাত্রার উপর নির্ভর করে ইলেক্ট্রোলাইটকে দুই ভাগে ভাগ করা হয়। বিয়োজন মাত্রাকে আলফা দ্বারা আমরা ডোনেট করব। সো জেনারেলি স্ট্রং ইলেক্ট্রোলাইটের ক্ষেত্রে অ্যাটলিস্ট ওয়ান কম্পাউন্ড, একটি অংশ অ্যাসিড বা বেস থেকে আসবে। ফর এক্সাম্পল অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইড একটা যৌগ, এই যৌগের দুটো অংশ রয়েছে, একটা অ্যামোনিয়াম এবং একটা ক্লোরাইড। তো এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড যদি ডিসোসিয়েট বা বিয়োজিত হয় জলীয় দ্রবণে, সেটা অ্যামোনিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস এই দুটো আয়নে পরিণত হবে। এখানে ক্লোরিন আসছে স্ট্রং অ্যাসিড HCl থেকে। সো যদি কোনো যৌগের যে কোনো একটা অংশ পজিটিভ অর নেগেটিভ, যে কোনো একটা অংশ যদি স্ট্রং কোনো অ্যাসিড বা বেস থেকে আসে, তাহলে আমরা সাধারণত সেই কম্পাউন্ডকে স্ট্রং ইলেকট্রোলাইট হিসেবে কনসিডার করতে পারি। স্ট্রং ইলেকট্রোলাইট মূলত কোনো জলীয় দ্রবণে 100% বিয়োজিত হয়, অর্থাৎ স্ট্রং ইলেকট্রোলাইট গুলা জলীয় দ্রবণে যদি 100 গ্রাম স্ট্রং ইলেকট্রোলাইট কোনো জলীয় দ্রবণে দেওয়া হয়, তাহলে 100 গ্রামই বিয়োজিত হবে, যথেষ্ট জলীয় দ্রবণ থাকলে। কিন্তু উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে 100% বিয়োজিত হবে না, এখানে ম্যাক্সিমাম 5% বিয়োজিত হয়। আচ্ছা, স্ট্রং ইলেকট্রোলাইট, উইক ইলেকট্রোলাইট অ্যান্ড নন ইলেকট্রোলাইটের একটা চার্ট দেওয়া হয়েছে এখানে। এখানে দেখা যাচ্ছে স্ট্রং ইলেকট্রোলাইট এখানে জলীয় দ্রবণের মধ্যে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়েছে। এখানে সবগুলো পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ সেপারেটলি অবস্থান করতেছে, তার মানে এটা স্ট্রং ইলেকট্রোলাইট সবগুলোই বিয়োজিত হয়েছে। বাট উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছুটা চার্জ সেপারেটলি আছে আর কিছুটা কম্বাইন্ডলি, অর্থাৎ এগুলা এগুলা যৌগ, এটা এটা যৌগ আর এগুলা ডিসোসিয়েট হয়েছে। দ্যাট মিনস উইক ইলেকট্রোলাইট সম্পূর্ণরূপে ডিসোসিয়েট হয় না, আংশিক ডিসোসিয়েট হয় ম্যাক্সিমাম 5%। আর নন ইলেকট্রোলাইট এটা পানিতে বা জলীয় দ্রবণে দ্রবণ তৈরি করে কিন্তু ডিসোসিয়েট হয় না, অর্থাৎ কম্পাউন্ড দুইটা আয়নে বিভক্ত হয় না। যেমন সুগার, অ্যালকোহল, বিভিন্ন তেল, স্পেশালি সুগার, এটা পানিতে দ্রবীভূত হয় কিন্তু সুগার C6H12O6 এটা ডিসোসিয়েট হয় না, অর্থাৎ কম্পাউন্ড যৌগটা ভেঙে যায় না। দ্যাটস অল ফর ইলেকট্রোলাইটস।
এখন আমরা অ্যাসিড বা ক্ষারের বিভিন্ন মতবাদ সম্পর্কে জানবো। অ্যাসিড ও ক্ষারের মতবাদ নিয়ে স্পেশালি ৩ টা থিওরি দিয়েছেন বিজ্ঞানীরা। ফার্স্ট অফ অল, আরেনিয়াস থিওরি, সেকেন্ড ব্রনস্টেড-লোরি থিওরি, অ্যান্ড থার্ড লুইস থিওরি। There are three main acid-base theories. Let's discuss details. এখন আমরা এই ৩ টা থিওরি সম্পর্কে বিস্তারিত দেখব। ওকে, ফার্স্ট অফ অল, Arrhenius concept বা Arrhenius theory. According to Arrhenius concept, acid can donate H plus in aqueous solution. অর্থাৎ তারাই অ্যাসিড হবে যারা জলীয় দ্রবণে H plus জলীয় দ্রবণে H plus দিতে পারবে। অর্থাৎ কোনো কম্পাউন্ড জলীয় দ্রবণে যদি ডিসোসিয়েট হয় তাহলে সেখানে H plus প্রডিউস করবে। যেমন যেমন এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা অ্যাসিড, কেননা সে জলীয় দ্রবণে যখন যোগ করা হচ্ছে তখন জলীয় দ্রবণে এটা অ্যাকুয়াস সলিউশনে এইচ প্লাস এবং ক্লোরিন মাইনাস দুটো আয়নে বিভক্ত হচ্ছে, এখানে এইচ প্লাস প্রডিউস হচ্ছে, উৎপন্ন হচ্ছে, এইচ প্লাস ওয়ান পজিটিভ আয়ন অ্যাসিড। এই বিষয়টা একটু পরে আলোচনায় আসতেছি। বেজ, অ্যাকর্ডিং টু আর্নিয়াস কনসেপ্ট, বেজ হলো তারাই যারা জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন বা ওএইচ মাইনাস আয়ন দিতে পারে। ফর এক্সাম্পল, সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস সলিউশনে সোডিয়াম প্লাস অ্যাকুয়াস এবং ওএইচ মাইনাস অ্যাকুয়াস। এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড একটা যৌগ যেটা পানিতে দ্রবীভূত হওয়ার পরে ওএইচ মাইনাস দিতে পারতেছে, এজন্য এটা হলো বেস, এজন্য এটা বেস। এখানে হাইড্রোক্সিল আয়নের পাশাপাশি অন্য যে কোনো পজিটিভ আয়ন দিতে পারে, সেটা নিয়ে কথা নাই। শুধুমাত্র হাইড্রোক্সিল আয়ন একটা নেগেটিভ চার্জ যদি প্রডিউস করতে পারে সে বেস হবে। ঠিক একইভাবে শুধুমাত্র একটা এইচ প্লাস যদি ডোনেট করতে পারে সেটা অ্যাসিড হবে। কিন্তু কিন্তু যদি কোনো কম্পাউন্ড হাইড্রোক্সিল আয়ন বা ওএইচ মাইনাস আয়ন দেওয়ার পাশাপাশি আরেকটা নেগেটিভ চার্জ বিশিষ্ট কোনো ইলেকট্রোলাইট জলীয় দ্রবণে দিচ্ছে, তাছাড়া একটা পজিটিভ, যদি এরকম হয় দুইটা নেগেটিভ চার্জ বিশিষ্ট ইলেকট্রোলাইটে ভাগ হচ্ছে, তাহলে সেটা বেজ হবে না। যদিও সেখানে হাইড্রোক্সিল আয়ন আছে তারপরে সেটা বেজ হবে না, কারণ দুইটা মাইনাস চার্জ বিশিষ্ট ইলেকট্রোলাইট দিচ্ছে। শুধুমাত্র একটা হাইড্রোক্সিল আয়ন অথবা একটা পজিটিভ চার্জ বিশিষ্ট এইচ প্লাস যদি দিতে পারে, তাহলে সেটা অ্যাসিড বা বেজ হিসেবে কাউন্ট হবে। ওকে, আর যদি দুইটা বা একাধিক পজিটিভ চার্জ অথবা নেগেটিভ চার্জ বিশিষ্ট কোনো ইলেকট্রোলাইটের কোনো পার্ট যদি জলীয় দ্রবণে দেয়, তাহলে সেটা সল্ট বা লবণ হিসেবে আমরা কনসিডার করতে পারি। এখানে টু পজিটিভ আয়ন থাকবে। ওকে, লিমিটেশন দেখবো আমরা আর্হেনিয়াসের কনসেপ্টের কিছু লিমিটেশন রয়েছে। যেমন অনলি অ্যাকোয়াস সলিউশনে জলীয় দ্রবণে দেখায়, অর্থাৎ অ্যাসিড বা বেজ আমরা বুঝতে পারবো বা চিনতে পারবো শুধুমাত্র জলীয় দ্রবণে ওই কম্পাউন্ডটা বা যৌগটা যোগ করার পর। তাছাড়া আমরা কোনোভাবে বলতে পারবো না এটা অ্যাসিড নাকি ক্ষার। এটা আর্হেনিয়াস কনসেপ্ট অনুসারে। এবং মেটাল অক্সাইড ক্লাসিফাই করতে পারে না, অর্থাৎ আর্হেনিয়াস থিওরি অনুযায়ী এইচ প্লাস যেহেতু জলীয় দ্রবণে দিলে সে অ্যাসিড হয়, কিন্তু মেটাল অক্সাইড তো এইচ প্লাস দেয় না, সেক্ষেত্রে তারা অ্যাসিড হিসেবে গণ্য হবে না আরএনএস কনসেপ্ট অনুযায়ী। কিন্তু বাস্তবে তো তারা অ্যাসিড। তো এটাই এই কনসেপ্টের লিমিটেশন। এই পর্যায়ে আমরা সেকেন্ড যে থিওরিটা রয়েছে ব্রনস্টেড লোরি কনসেপ্ট, এই কনসেপ্ট সম্পর্কে জানবো। আচ্ছা, ব্রনস্টেড লোরি কনসেপ্ট অনুসারে অ্যাসিড তারাই হবে যারা প্রোটন দান করতে পারে, এবং বেস তারাই হবে যারা প্রোটন অ্যাকসেপ্ট করতে পারে। আরএনএস থিওরি অনুসারে এটা ঠিক ছিল, প্রোটন দাতা, কিন্তু আরএনএস থিওরি অনুসারে বেস ছিল তারাই যারা হাইড্রোক্সিল আয়ন দিতে পারে। কিন্তু ব্রনস্টেড লোরি বা প্রোটনীয় মতবাদ অনুসারে বেস তারাই হবে যারা একটা প্রোটন অ্যাকসেপ্ট করতে পারে। ফর এক্সাম্পল, HCl, আমরা জানি HCl একটা অ্যাসিড। সে কেন অ্যাসিড? কারণ জলীয় দ্রবণে দেওয়ার পরে সে একটা প্রোটন অ্যাকসেপ্ট করতেছে। এখানে H2O একটা প্রোটন অ্যাকসেপ্ট করতেছে, পরে H3O এটা হলো হাইড্রোনিয়াম আয়ন, হাইড্রোনিয়াম আয়নে পরিণত হচ্ছে। তো এখানে পানি একটা প্রোটন অ্যাকসেপ্ট করতেছে। যদি কেউ প্রোটন অ্যাকসেপ্ট করে সেক্ষেত্রে সে সে অ্যাকর্ডিং টু ব্রনস্টেড লোরি কনসেপ্ট সে বেস হবে। সেখানে ওয়াটার হলো বেস। ঠিক একইভাবে HCl এখানে প্রোটন ডোনেটর, অর্থাৎ প্রোটন দান করতেছে, সো HCl হবে এখানে অ্যাসিড। আরেকটা এক্সাম্পল দেখি, এখানে অ্যামোনিয়া প্লাস H2O বা পানির রিঅ্যাকশনের ক্ষেত্রে অ্যামোনিয়া পানি থেকে একটা H প্লাস নিচ্ছে, এবং ওয়াটার এখানে ডিসোসিয়েট হয়ে যাচ্ছে, অর্থাৎ ওয়াটার একটা H প্লাস হারাচ্ছে, মাইনাস H প্লাস, তারপরে সে হাইড্রোক্সিল আয়নে পরিণত হচ্ছে। সো এখানে অ্যামোনিয়া বেজ এবং H2O বা পানি এখানে অ্যাসিড, কেননা H2O এখানে H প্লাস ত্যাগ করতেছে, এবং শুধুমাত্র অ্যাসিডই H প্লাস বা প্রোটন ত্যাগ করতে পারে। সো
অ্যামোনিয়া ইজ নট আর্হেনিয়াস বেস। এটা খুবই ইম্পর্টেন্ট এখানে যে আর্হেনিয়াস বেস, আর্হেনিয়াস কনসেপ্ট অনুসারে বেস তারাই যারা জলীয় দ্রবণে হাইড্রক্সিল আয়ন, জলীয় দ্রবণে যারা হাইড্রক্সিল আয়ন দিতে পারে তারাই ছিল বেস। কিন্তু এখানে অ্যামোনিয়া জলীয় দ্রবণে তো হাইড্রক্সিল আয়ন দিচ্ছে না, বরং অ্যামোনিয়া একটা প্রোটন নিচ্ছে। সো আর্হেনিয়াসের কনসেপ্ট অনুসারে অ্যামোনিয়া কখনোই বেস না, বাট অ্যাকচুয়ালি অ্যামোনিয়া বেস। সো ব্রনস্টেড লোরি মতবাদ অনুসারে অ্যামোনিয়া বেস। সো এটা আর্হেনিয়াসের একটা লিমিটেশন ছিল, যেটা পূর্ণ করেছে ব্রনস্টেড লোরি কনসেপ্ট। তো এখানে আমরা দেখতেছি এইচ এক্স একটা অ্যাসিড কনসিডার করছি এবং বি তে বেস কনসিডার করছি। তো অ্যাসিড এবং বেস রিঅ্যাকশন করলে এখানে অ্যাসিডের পজিটিভ পার্ট এবং বেস অলওয়েজ নেগেটিভ পার্ট থাকবে একটা, সেটা তৈরি হবে এবং কনজুগেট অ্যাসিড তৈরি হবে। এখানে একটা বিষয়, এখানে এইচ সেল অ্যাসিড তার সে একটা প্রোটন ত্যাগ করার পর যেটাতে পরিণত হচ্ছে সেটা হলো কনজুগেট। এটা হলো কনজুগেট বেস। এই কনজুগেট বেসটা হলো এইটা, এটা কনজুগেট বেস। এটা কার কনজুগেট বেস? HCl এর কনজুগেট বেস। এবং কনজুগেট অ্যাসিড, এখানে H3O পজিটিভ হাইড্রোনিয়াম আয়ন হলো H2O এর কনজুগেট অ্যাসিড। সো একটা গুরুত্বপূর্ণ বিষয়, স্ট্রং অ্যাসিডের বা শক্তিশালী অ্যাসিডের কনজুগেট বেস খুবই দুর্বল হয়, এটা অনেক স্ট্রং আর এটা খুবই উইক। এবং উইক বেজের কনজুগেট অ্যাসিড অনেক স্ট্রং হয়। এরপর যে আমরা দেখব লিস্ট অফ সাম ব্রনস্টেড লোরি বেস, কিছু ব্রনস্টেড লোরি বেস সম্পর্কে দেখব। আমাদের জেনে রাখা উচিত অল দ্য নেগেটিভ চার্জড স্পিসিস আর বেস। ব্রনস্টেড লোরি মতবাদ অনুসারে সব নেগেটিভ চার্জ বিশিষ্ট স্পিসিস সেটা বেস হিসেবে কনসিডার করা যায়। ফর এক্সাম্পল হাইড্রক্সিল আয়ন, O2 মাইনাস, বাইকার্বনেট আয়ন, কার্বনেট আয়ন, NH2 মাইনাস, সায়ানাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, নাইট্রোজেন, সবগুলাকে আমরা এখানে বেস হিসেবে কনসিডার করতে পারি, কেননা তাদের নেগেটিভ চার্জ আছে। নেগেটিভ চার্জ থাকলেই বেস হবে, কারণে এরা ইজিলি এইচ প্লাস নিতে পারে। নেগেটিভ চার্জ স্বভাবতই পজিটিভ কোনো কিছুকে গ্রহণ করবে, সো এইচ প্লাসকে তারা ইজিলি গ্রহণ করতে পারে। এই জন্য এগুলোকে আমরা বেস হিসেবে কনসিডার করি। কারণ ব্রনস্টেড লোরি বা প্রোটনের মতবাদ অনুসারে বেস তারাই যারা এইচ প্লাস গ্রহণ করতে পারে। সেখানে হাইড্রোক্সিল আয়ন এইচ প্লাস গ্রহণ করে পানি তৈরি হচ্ছে, এখানে O2 মাইনাস, এইচ প্লাস নিলে OH মাইনাস হচ্ছে। এইভাবে এই সবগুলা যৌগ প্রোটন বা এইচ প্লাস গ্রহণ করতে পারে এবং তারা এই যৌগগুলা তৈরি করতে পারে। সো এই সবগুলা বেস হিসেবে আমরা নিতে পারি। এরপর যে আমরা একটা খুবই ইম্পর্টেন্ট টপিক সম্পর্কে জানবো, সেটা হলো এম্ফোটেরিক সাবস্টেন্স বা উভধর্মী পদার্থ। সো উভধর্মী পদার্থ আসলে কাকে বলা হয়? এম্ফোটেরিক পদার্থ হলো এমন একটি পদার্থ যা অ্যাসিড হিসেবেও এবং বেস হিসেবেও আচরণ করতে পারে। অর্থাৎ এটি দুইভাবে রিঅ্যাকশন দেখাতে পারে, অ্যাসিড হিসেবেও রিঅ্যাকশন দেখাতে পারে, বেস হিসেবেও রিঅ্যাকশন দেখাতে পারে। ফর এক্সাম্পল H2O পানি, অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, জিঙ্ক অক্সাইড, বাইকার্বনেট, লেড অক্সাইড, টিন অক্সাইড, ক্রোমিয়াম অক্সাইড, বেরিলিয়াম অক্সাইড এটসেট্রা, যারা বেস বা ক্ষার এবং অ্যাসিড হিসেবে রিঅ্যাকশন করতে পারে। এক্সাম্পল হিসেবে আমরা বাইকার্বনেট সম্পর্কে দেখব, সে কিভাবে অ্যাসিড হিসেবেও কাজ করতে পারে এবং বেস হিসেবেও কাজ করতে পারে, অর্থাৎ রিঅ্যাকশন করতে পারে। ফার্স্ট অফ অল দেখবো আমরা বাইকার্বনেট কিভাবে অ্যাসিড হিসেবে কাজ করতে পারে, অ্যাক্টিং অ্যাজ অ্যাসিড। বাইকার্বনেট হাইড্রক্সিল আয়ন গ্রহণ করতে পারে। হাইড্রক্সিল আয়ন যদি গ্রহণ করে তাহলে এটা আহ, এরকম হয় কার্বনেট আয়ন প্লাস H2। অর্থাৎ বেজের সাথে এটা মূলত বেজ, এটা হাইড্রক্সিল আয়ন দ্বারা সবসময় বেজ বোঝাবে। অনেক সময় পুরা বেজের বা পুরা ক্ষারের কম্পাউন্ডটা না লিখে শুধু হাইড্রক্সিল আয়ন দেওয়া থাকতে পারে, এর দ্বারা আমরা বুঝে নেবো এটা আসলে বেজ বোঝাচ্ছে। তার মানে বাইকার্বনেট একটা ক্ষারের সাথে রিঅ্যাকশন করতেছে এবং কার্বনেট আয়ন এবং পানি তৈরি করতেছে। সো বাইকার্বনেট এখানে অ্যাসিডের ভূমিকা পালন করতেছে, অ্যাসিড। এগেইন অ্যাক্টিং এজ বেজ, এখানে বাইকার্বনেট অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করতে পারে এবং H2CO3 বা কার্বনিক অ্যাসিড তৈরি করতে পারে। এখানে যদি এটা অ্যাসিড হয় তাহলে এটা অবশ্যই বেস। তার মানে এখানে বাইকার্বনেট বেস এবং অ্যাসিড উভয় কম্পাউন্ড হিসেবে আচরণ করতে পারে, এজন্য একে অ্যাম্ফোটেরিক বা উদাহরণ পদার্থ বলা হয়। ঠিক একইভাবে এই সবগুলা কম্পাউন্ড এখানে এরকম ভাবে কাজ করতে পারে। আরেকটা গুরুত্বপূর্ণ এক্সাম্পল হলো ওয়াটার বা পানি, H2O অ্যাম্ফোটেরিক সাবস্টেন্স, কেননা দুইটা পানির অণু আহ, একটা আরেকটির সাথে রিঅ্যাকশন করে এবং একটা এই হাইড্রোনিয়াম আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন তৈরি করে। যদি এটার পরিমাণ খুবই কম, পানি খুবই উইক অ্যাসিড বা উইক বেস, খুবই উইক, এটার পরিমাণ খুবই কম হয়, বাট হয়। তার মানে H2 একটা অ্যাম্ফোটেরিক সাবস্টেন্স। ওকে, আমরা এখন 3 নম্বর কনসেপ্ট লুইস কনসেপ্ট সম্পর্কে দেখব। লুইস কনসেপ্ট ডিফাইন অ্যাসিড and bases based on the transfer of electron pairs.
বেসড অন দ্য ট্রান্সফার অফ ইলেকট্রন পেয়ার্স। অর্থাৎ অ্যাসিড তাদেরকে বলা হবে যারা ইলেকট্রন অ্যাকসেপ্ট অর্থাৎ ইলেকট্রন গ্রহণ করতে পারে, তাদেরকে অ্যাসিড বলা হবে। সো ইলেকট্রন কারা গ্রহণ করবে? যাদের পজিটিভ চার্জ রয়েছে, অর্থাৎ যারা মোর পজিটিভ চার্জড, যেমন সিলভার, ক্লোরোনিয়াম আয়ন। সিএল মাইনাস থাকলে এটা হলো ক্লোরাইড আয়ন, ক্লোরাইড, আর সিএল প্লাস হলে ক্লোরোনিয়াম, এটা প্রোটন, এটা হাইড্রোনিয়াম আয়ন, কপার 2 প্লাস এটসেট্রা। এরা এগুলা পজিটিভ চার্জ বিশিষ্ট স্পেসিস, তারা ইজিলি ইলেকট্রন গ্রহণ করতে পারবে, এবং লুইস কনসেপ্ট অনুসারে ইলেকট্রন যে গ্রহণ করতে পারে সে হলো অ্যাসিড। ওকে, এবং বেস তারাই যারা ইলেকট্রন ডোনেটর, অর্থাৎ লেস পজিটিভ চার্জ বা নেগেটিভ চার্জ, যারা নেগেটিভ চার্জ হবে তারা ইজিলি ইলেকট্রন দিতে পারবে, কারণ তাদের কাছে ইলেকট্রনের পরিমাণ বেশি। সো যারা নেগেটিভ চার্জ বিশিষ্ট তারা বেস হিসেবে কনসিডার হবে। এটা আমরা ব্রনস্টেড লোরি থিওরিতেও দেখেছিলাম। ওকে, নিউট্রাল স্পিসিস, ইটস মোস্ট ইম্পর্টেন্ট। কিছু কিছু নিউট্রাল স্পিসিস আছে যেগুলোর কোনো চার্জ নাই, নো নো চার্জ, নো চার্জ, তারপরেও সেগুলো অ্যাসিড বা বেস হিসেবে কাজ করতে পারে। যেমন লুইস অ্যাসিড হিসেবে ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসিসকে আমরা কনসিডার করতে পারি। ডেফিসিয়েন্ট মিন্স ঘাটতি, ইলেকট্রনের ঘাটতি রয়েছে যেই সব স্পেসিসে, সেগুলো লুইস অ্যাসিড হিসেবে আমরা কনসিডার করতে পারি। ফর এক্সাম্পল অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, BF3, এই দুটা মোস্ট ইম্পর্টেন্ট, সব জায়গায় উদাহরণ হিসেবে দেখা যায়। এগুলা লুইস অ্যাসিড, এগুলা লুইস অ্যাসিড। ওকে, লুইস বেস সম্পর্কে দেখবো আমরা। ইলেকট্রন এফিসিয়েন্ট স্পেসিস, অর্থাৎ যেগুলোতে ইলেকট্রনের ঘাটতি নাই বরং ইলেকট্রন বেশি পরিমাণে আছে, অর্থাৎ পার্শিয়ালি নেগেটিভ। যেমন অ্যামোনিয়া, অ্যামোনিয়া এখানে অ্যামোনিয়া এখানে ইলেকট্রন এফিসিয়েন্ট, H2O পানি, এখানে অ্যালকোহল, এগুলা এগুলা মূলত ইলেকট্রন এফিসিয়েন্ট, অর্থাৎ এদের লোন পেয়ার ইলেকট্রন রয়েছে। এই যে নাইট্রোজেনের এখানে দুইটা লোন পেয়ার ইলেকট্রন রয়েছে, এবং ওয়াটার H2 এর এখানে অক্সিজেনের দুইটা লোন পেয়ার ইলেকট্রন রয়েছে, এবং অ্যালকোহলেরও সেম অক্সিজেন দুইটা লোন পেয়ার ইলেকট্রন রয়েছে। এই লোন পেয়ার ইলেকট্রন গুলা নেগেটিভ নেগেটিভ চার্জ শো করে, এবং তারা ইজিলি প্রোটন নিতে পারে, অর্থাৎ অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করতে পারে। সো এগুলা বেস হিসেবে কনসিডার করতে পারি। এটা লুইস কনসেপ্ট হিসেবে মানে অনুসারে। লিমিটেশন দেখবো এবার। লুইস কনসেপ্টেরও কিছু লিমিটেশন রয়েছে, যেমন ইট ফলস টু এক্সপ্লেইন দ্য কজ অফ কোভ্যালেন্ট বন্ড। সমযোজী বন্ড কি জন্য তৈরি হয়, কিভাবে তৈরি হয়, সেটা এক্সপ্লেন করতে পারে না। অ্যান্ড দ্য নেচার অফ অ্যাট্রাকটিভ ফোর্স বিটুইন দ্য অ্যাডজেসেন্ট অ্যাটম ইন দ্য মলিকিউল। অর্থাৎ কোন একটা যৌগ তো অবশ্যই একাধিক মলিকিউল নিয়ে তৈরি হয়, এবং তাদের মধ্যে অ্যাট্রাকশন ফোর্সের নেচার কেমন, কি ধরনের অ্যাট্রাকশন ফোর্স বিরাজ করে, সেই বিষয়ে কোনো এক্সপ্লেনেশন দিতে পারে না। সো নেক্সট আমরা আজকের টপিক এখানেই শেষ। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং।